বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যের পর বাংলাদেশ সরকারের দেয়া বিবৃতি, এই ইস্যুকে ঘিরে ভারত বাংলাদেশের টানাপোড়েন নিয়ে ঢাকার কূটনৈতিক পাড়ায় বেশ আলোচনা চলছে। ওই দিনের বেলায় ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির উপস্থিতিতে রাষ্ট্রীয় হাই প্রোফাইল অনুষ্ঠানে মিত্রদের মধ্যকার হট্টগোলে বিদেশি কূটনীতিকদের বের হয়ে যেতে হয়েছিল। তারপর সন্ধ্যায় শেখ হাসিনার বক্তব্যে রিকনসিলিয়েশনের কথা উঠে আসার পর ঢাকার কূটনৈতিক পাড়ায় একটি ক্লাবে রাতে অনানুষ্ঠানিক বৈঠকে বসেছেন বাংলাদেশে নিযুক্ত বেশ কয়েকটি দেশের প্রতিনিধিরা। এসব দেশের প্রতিনিধিরা বাংলাদেশের রাজনৈতিক ও সামাজিক স্থিতিশীলতা নিয়ে তাদের চিন্তার কথা সরকারকে ইতিমধ্যেই জানিয়েছেন। অন্তর্বর্তী সরকার আমলে কমনওয়েলথের দেয়া রিকনসিলিয়েশনের প্রস্তাব আবারও নতুন করে চাঙ্গা করার বার্তা এরই মধ্যে বিএনপি সরকারকে দেওয়া হয়েছে। কূটনীতিকদের আশঙ্কা, বাংলাদেশের রাজনৈতিক সমঝোতা না হলে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হতে পারে। অন্যদিকে বুধবার রাতে ভারতের উদ্দেশ্যে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে গরম গরম বার্তা দেওয়া হলেও বৃহস্পতিবার দুপুরে বাংলাদেশ ভারতের কাছে 2 লাখ টন ডিজেল চেয়েছে। দেশের গ্যাস ও বিদ্যুৎ সংকট কাটিয়ে উঠতে ভারতও সাহায্য করার আশ্বাস দিয়েছে। এর মধ্যে খবর হলো, বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে আগামী 10ই আগস্ট দেখা করবেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত দীনেশ ত্রিবেদী। সে বৈঠকের পর চূড়ান্ত হতে পারে আগামী মাসে ব্রিক্স সম্মেলনে যোগ দেওয়ার জন্য তারেক রহমানের দিল্লি সফর। আর তারেক রহমান যদি দিল্লি যান, তাহলে সেখানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে বৈঠকের সম্ভাবনা রয়েছে, যে বৈঠকে গঙ্গার পানি বন্টন চুক্তি থেকে শেখ হাসিনার স্বদেশ প্রত্যর্পণ ইস্যুর মতো দুই দেশের মধ্যে বিদ্যমান জটিল হিসেব নিকেশের ইস্যুগুলোর মোড় অনেকখানি ঘুরে যেতে পারে। প্রশ্ন হলো, করা বিবৃতির 12 ঘন্টার মধ্যেই কেন বাংলাদেশ ভারত থেকে ডিজেল চাইল? আবার প্রায় 1.5 মাস পর কেন তারেক রহমানের সাথে ভারতীয় হাই কমিশনার বৈঠক হতে যাচ্ছে? শেষ পর্যন্ত কি তারেক রহমান সেপ্টেম্বরে দিল্লিতে যাচ্ছেন? বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। বুধবার দিল্লিতে শেখ হাসিনার ভার্চুয়াল প্রেস মিট আর তারপর বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি নিয়ে কূটনীতি থেকে রাজনীতি সব মহলে ব্যাপক আলোচনা। বিশেষ করে ভারত বাংলাদেশ সম্পর্কের অবনতি হচ্ছে কিনা তা নিয়ে আলোচনার মধ্যে নতুন খবর হলো, বাংলাদেশ কাঁচামরিচের পর ভারতের কাছে ডিজেল চেয়েছে। আরেকটি খবর হলো, বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার দীনেশ ত্রিবেদী প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে বৈঠক করবেন। বাংলাদেশে গত 3 সপ্তাহ ধরে চলছে তীব্র গ্যাস ও বিদ্যুৎ সংকট। এই মোকাবেলায় পাইপলাইনের মাধ্যমে ভারতের কাছে আরও বেশি ডিজেল চেয়েছে বাংলাদেশ। বৃহস্পতিবার 6 আগস্ট সচিবালয়ে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার দীনেশ ত্রিবেদীর সঙ্গে বৈঠক করেন বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। বৈঠক শেষে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী সাংবাদিকদের বলেন, দুই দেশের মধ্যে যে ডিজেল পাইপলাইন রয়েছে সেখানে আগের চেয়ে বেশি ডিজেল সরবরাহ করতে ভারতকে অনুরোধ জানানো হয়েছে। মন্ত্রণালয়ের একটি সূত্র বলছে, বাংলাদেশ সরকার চায় দেশটির জ্বালানি সংকট কাটিয়ে উঠতে ভারত বছরে 2 লাখ টন ডিজেল সরবরাহ করুক। এছাড়া বাংলাদেশ জ্বালানি খাতের 25টি ক্ষেত্রে ভারতের সহায়তা চেয়েছে। জ্বালানি মন্ত্রণালয়ের সূত্রগুলো বলছে, ইউনূসের অন্তর্বর্তী সরকার আমলে মুখে মুখে ভারত বিরোধিতার কথা বললেও জ্বালানি ও খাদ্য সংকট মোকাবেলায় ভারতের প্রতিনিধিদের সাথে নিয়মিত বৈঠক হতো। 2025 সালের জানুয়ারিতে বাংলাদেশের অভ্যন্তরে চরম ভারত বিরোধিতার রাজনীতি চলতে থাকলেও সে সময় ইউনূস সরকারের সিদ্ধান্তে ভারতের নুমালীগড় রিফাইনারি লিমিটেড থেকে 1,30,000 মেট্রিক টন ডিজেল আমদানির সিদ্ধান্ত নিয়েছিল বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বা সিপিসি। 2016 সালের জানুয়ারি থেকে বাংলাদেশ এভাবে ভারত থেকে ডিজেল আমদানি করে আসছে। এছাড়া অভ্যন্তরীণ চাহিদা মেটাতে ভারত থেকে 50,000 টন অবাসমতি সিদ্ধ চাল আমদানি করেছিল বাংলাদেশের বিগত অন্তর্বর্তীকালীন সরকার। বিএনপি সরকার ক্ষমতা আসার পর ইরান, মার্কিন ও ইসরায়েল সংঘাতের কারণে বিশ্বব্যাপী জ্বালানি সংকট দেখা দেওয়ার পর গত মার্চ থেকে এপ্রিলের মধ্যে কয়েক দফায় ভারত থেকে প্রায় 30,000 মেট্রিক টন ডিজেল বাংলাদেশে আসে। সূত্রগুলো বলছে, দীনেশ ত্রিবেদী বাংলাদেশের বিদ্যুৎ মন্ত্রীর সাথে বৈঠকে ডিজেল পাঠানোর ব্যাপারে গ্রিন সিগন্যাল দিয়েছেন।
কয়েকদিন আগে বাংলাদেশে কাঁচামরিচের দাম কেজিতে 400 টাকা পর্যন্ত গিয়ে ঠেকেছিল। তখন ভারত থেকে তৎক্ষণাৎ কাঁচামরিচ আমদানি করে পরিস্থিতি সামাল দিয়েছিল বাংলাদেশের সরকার। ভারতীয় সংবাদ মাধ্যমে নর্থ ইস্ট নিউজের খবরে বলা হয়েছে, দীনেশ ত্রিবেদী 10ই আগস্ট প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে দেখা করবেন। গত 25শে জুন বাংলাদেশের হাই কমিশনার হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নিয়েছেন দীনেশ ত্রিবেদী। এরপর বাংলাদেশের প্রধানমন্ত্রীর সাথে দীনেশ ত্রিবেদীর এটাই হবে প্রথম বৈঠক। দিল্লিতে আগামী 12 থেকে 13 সেপ্টেম্বর অনুষ্ঠিত ব্রিক্স সম্মেলনে অংশগ্রহণের জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণ জানিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সূত্রগুলো বলছে, তারেক রহমানের সাথে দীনেশ ত্রিবেদীর বৈঠকে তারেক রহমানের ভারত সফর নিয়ে আলোচনা হতে পারে। বাংলাদেশ সরকারের শীর্ষ মহলও ভারতের সাথে বিদ্যমান সংকটপূর্ণ ইস্যুগুলো নিয়ে আলোচনার জন্য এই সফরে যাওয়ার কথা ভাবছে। আগামী ডিসেম্বরে মেয়াদ উত্তীর্ণ হয়ে যাবে গঙ্গা পানি বন্টন চুক্তি। তার আগে অক্টোবরের মধ্যে ভারতের সাথে এ বিষয়ে বোঝাপড়া চূড়ান্ত করতে হবে। তাছাড়া তিস্তা পানি বন্টন নিয়েও আলোচনা করতে চায় বাংলাদেশ সরকার। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা এবং তার স্বদেশ প্রত্যর্পণ ইস্যুটি। একাধিক সূত্র বলছে, এসব ইস্যু নিয়ে সচিব বা মন্ত্রী পর্যায়ের বৈঠকে সমাধানে পৌঁছানো প্রায় অসম্ভব। এগুলো নিয়ে দেশ দুটির শীর্ষ ব্যক্তির 1-to-1 বৈঠক লাগবে, যেটি হতে পারে ব্রিক্সের সম্মেলনে সাইডলাইন বৈঠকে। বাংলাদেশ সরকারের শীর্ষ মহলের একটি সূত্র বলছে, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ইস্যুটি নিয়ে সমঝোতা না হলে দেশ দুটির মধ্যে তিক্ততা বাড়ার আশঙ্কা রয়েছে। এমনকি বিগত অন্তর্বর্তী সরকারের আমলেও সরকারের শীর্ষ কিছু ব্যক্তি প্রকাশ্যে ভারত বিরোধিতার কথা বললেও মোহাম্মদ ইউনূস নিজেই চাইতেন সমঝোতায় পৌঁছাতে। গত 5ই আগস্ট বাংলাদেশের দৈনিক প্রথম আলোতে সাবেক পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের একটি সাক্ষাৎকার প্রকাশিত হয়। সাক্ষাৎকারটিতে এক প্রশ্নের জবাবে তৌহিদ হোসেন জানিয়েছেন, ইউনূস সরকারের একটা অগ্রাধিকার ছিল ভারতের সঙ্গে সম্পর্কটা যাতে ভালো করা যায়। প্রথম দিকে সেজন্য বেশ চেষ্টাও করা হয়েছিল। তৌহিদ হোসেন প্রথম আলোকে বলেছেন, মোহাম্মদ ইউনূস একবার তাকে এমনও বলেছিলেন তিনি যেন কোথাও যাওয়ার পথে একবার দিল্লি ঘুরে আসেন। রাজনীতির মাঠে কিংবা প্রকাশ্যে যতই বিরোধিতার কথা বলা হোক না কেন, বাণিজ্য, পানি, সীমান্ত, আঞ্চলিক নিরাপত্তা সহ অনেক ইস্যুতে দেশ দুটির মধ্যে কূটনৈতিক ভালো সম্পর্ক থাকুক, এটি দুই দেশের সরকারই চায়। সেক্ষেত্রে হাই প্রোফাইল ইস্যুগুলো নিয়ে দেশ দুটির সর্বোচ্চ পর্যায়ের বৈঠক না হলে যে সমাধানের রাস্তা বের হবে না, সেটি এরই মধ্যে গত 2 বছরে পরিষ্কার হয়ে উঠেছে। এদিকে জুলাই আন্দোলনের 2 বছর পূর্তি উপলক্ষে রাজধানী সহ বাংলাদেশের অনেক জায়গায় সরকারি ও বেসরকারিভাবে অনেকগুলো অনুষ্ঠান ছিল। এর মধ্যে একাধিক অনুষ্ঠানে হট্টগোল, বাগবিতণ্ডা, হাতাহাতি ও হামলার অভিযোগ সামনে এসেছে। একই দিনে ঢাকা, শরীয়তপুর, নারায়ণগঞ্জ ও কুড়িগ্রাম সহ আরো কয়েকটি জেলায়ও সংঘাত ও হামলার অভিযোগ ওঠে। এর মধ্যে সবচেয়ে বিব্রতকর পরিস্থিতি তৈরি হয় বুধবার 5ই আগস্ট ঢাকায় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সংবর্ধনা অনুষ্ঠানকে কেন্দ্র করে হট্টগোলের ঘটনাকে ঘিরে। চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রদর্শিত একটি তথ্যচিত্র ঘিরে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। ডকুমেন্টারি দেখানোর পর অনুষ্ঠানে হইচই শুরু হয়। এ সময় মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন মঞ্চে দাঁড়িয়ে হট্টগোলকারীদের ধমক দিয়ে বলেন, আপনারা এখানে নিজেদের জাহির করতে এসেছেন। এরপর পুরো অনুষ্ঠানে উত্তেজনা ছড়িয়ে পড়ে। অনুষ্ঠানের এক গ্রুপের প্রতিবাদের মধ্যেই প্রধানমন্ত্রী বিশেষ সহকারী রাশেদ খানের বক্তব্য চলাকালে কয়েকজন ভুয়া ভুয়া স্লোগান দেন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে বিভিন্ন দেশের কূটনৈতিক ও দূতাবাসের প্রতিনিধিরা দ্রুত হল ত্যাগ করেন। একই সময়ে রাষ্ট্রপতির নিরাপত্তার দায়িত্বে থাকা সদস্যরা মঞ্চের সামনে নিরাপত্তা বলয় জোরদার করেন। এই ঘটনার পর যেসব দেশের বাংলাদেশের বর্ধনের বিনিয়োগ আছে, সেই দেশগুলোর প্রতিনিধিদের মধ্যে চিন্তা বাড়ছে। এমনিতে গ্যাস ও বিদ্যুৎ সংকটের কারণে শিল্প কারখানা বন্ধ হয়ে যাচ্ছে। কয়েকটি স্থানে সম্প্রতি আইইডি বোমা পাওয়া যাওয়ার ঘটনায় আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছে। সরকারের পক্ষ থেকে জঙ্গি নেই বলা হলেও গণমাধ্যমের খবরে বলা হয়েছে, এসব বোমা তৈরির পেছনে আছে পুরাতন জঙ্গি গোষ্ঠী জামাতুল মুজাহিদিনের নতুন সদস্যরা। এই জামাতুল মুজাহিদিনের জন্ম হয়েছিল বিএনপির আগের শাসনামলে। খবরে বলা হয়েছে, এই গোষ্ঠীটি বর্ধনের হামলার প্রস্তুতি নিচ্ছে। আবার 24শে জুলাই আগস্টে জেল থেকে পলাতক জঙ্গিদেরও গত 2 বছরে ধরতে পারেনি সরকার। এমন পরিস্থিতির মধ্যে
জুলাই আন্দোলনের মৃতদের মধ্যে দ্বন্দ্ব প্রকাশ্য মারামারিতে রূপ নেয়ায় বিদেশি রাষ্ট্রগুলোর প্রতিনিধিদের দুশ্চিন্তা বেড়েছে। বিদেশি প্রতিনিধিদের উপস্থিতিতে যেখানে রাষ্ট্রপতির মতো সর্বোচ্চ পদের ব্যক্তি থাকেন, সেখানে এমন ধরনের পরিস্থিতি আগে কখনোই বাংলাদেশে দেখা যায়নি। আবার বুধবার সন্ধ্যায় বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিল্লিতে প্রেস মিটের পর খুব দ্রুত কড়া প্রতিক্রিয়া জানিয়ে বিবৃতি দেয় বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। এই বিবৃতির ভাষা ও শব্দচয়ন নিয়ে সামাজিক মাধ্যমে পক্ষে বিপক্ষে ব্যাপক আলোচনা হচ্ছে। অন্যদিকে শেখ হাসিনার প্রেস মিটে অংশ নিয়েছিলেন বাংলাদেশের জাতীয় দলের ক্রিকেটার ও সাবেক এমপি সাকিব আল হাসান। তার মাগুরার বাড়িতে বুধবার রাতে পেট্রোল বোমা ছোড়া হয় এবং হামলা চালানো হয়। বিশ্ব ক্রিকেটে পরিচিত ব্যক্তিত্ব হওয়ায় মুহূর্তের মধ্যে ঘটনাটি আন্তর্জাতিক মিডিয়াতে ছড়িয়ে পড়ে। কূটনৈতিক সূত্রগুলো বলছে, চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র থেকে দ্রুত চলে গিয়েছেন এমন কয়েকজন বিদেশি কূটনৈতিক বুধবার রাতে ঢাকার কূটনৈতিক পাড়ার একটি ক্লাবে নিজেদের মধ্যে আলোচনায় বসেছিলেন। সেখানে বিদেশি কূটনীতিকদের টুইস্ট গ্রুপের বেশিরভাগ সদস্যই উপস্থিত ছিলেন। বিদেশি দুটি দূতাবাসের কর্মকর্তারা বলছেন, বাংলাদেশের কূটনৈতিক পাড়ায় একটি বহুল আলোচিত ও আগ্রহের বিষয় হলো শেখ হাসিনার স্বদেশ প্রত্যর্পণকে ঘিরে ভারত ও বাংলাদেশের রাজনীতি। বাংলাদেশ সরকার আপত্তিতে যদিও ভারত সরকার বলছে শেখ হাসিনার এই ধরনের বেসরকারি প্রেস মিটের ব্যাপারে ভারত সরকারের কিছু করার নেই এবং তার বক্তব্য ভারত সরকার সমর্থন করে না। কূটনৈতিক মহলের ধারণা, যেহেতু তিনি ভারত সরকার অতিথি হিসেবে দিল্লিতেই আছেন, তাই ভারত সরকার প্রচ্ছন্ন সমর্থন এর পেছনে থাকাটা অস্বাভাবিক কিছু নয়। ভারত গত 2 বছর ধরে কূটনৈতিক চ্যানেলে বাংলাদেশে অন্তর্ভুক্তিমূলক রাজনীতির কথা বলে আসছে। নির্বাচনের আগে বিদেশি শক্তিগুলোর সাথে বাংলাদেশের শক্তিধর রাজনৈতিক পক্ষগুলোর এ নিয়ে আলোচনাও হয়েছিল। কূটনৈতিক সূত্রগুলো বলছে, একদিকে বাংলাদেশের ডানপন্থী শক্তিগুলোর মধ্যে দ্বন্দ্ব, আর একদিকে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ থাকা এবং শেখ হাসিনার প্রত্যর্পণ ইস্যুতে ভারতের সাথে দ্বন্দ্বের কারণে সামনে পরিস্থিতি অনেক জটিল হতে পারে। ইতিমধ্যে বিষয়টি নিয়ে পশ্চিমা 5টি দেশের প্রতিনিধি সরকারকে বার্তা দিয়েছে। সম্প্রতি চীনের রাষ্ট্রদূত ইয়াওয়েন ঢাকায় একটি অনুষ্ঠানে বাংলাদেশের রাজনৈতিক ও সামাজিক অস্থিতিশীলতা প্রসঙ্গ টেনে বক্তব্য দিয়েছেন। ইউরোপের 3টি দেশের প্রতিনিধি বিষয়টি নিয়ে সম্প্রতি সরকার ও রাজনৈতিক দলগুলোর সাথে কথা বলেছেন। গত অন্তর্বর্তী সরকার আমলে বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতার কথা চিন্তা করে কমনওয়েলথের সুপারিশে পশ্চিমা দেশগুলো ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশন গঠনের প্রস্তাব দিয়েছিল। বিদেশিদের চাপে গত বছর 10ই মে রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের গুম প্রতিরোধ ও প্রতিকার অধ্যাদেশের 2য় খসড়ার উপর একটি মত বিনিময় সভায় সাবেক আইন উপদেষ্টা আসিফ নজরুল ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশন গঠন করার ঘোষণা দিয়েছিলেন। এর 1 সপ্তাহ পর কমনওয়েলথের অর্থায়নে সাবেক আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল ও সাবেক প্রধান বিচারপতি সৈয়দ রিফাত আহমেদ দক্ষিণ আফ্রিকা ঘুরে এসেছিলেন। কিন্তু দেশে ফেরার পর ইউনূস সরকারের কিচেন ক্যাবিনেট এবং 2টি রাজনৈতিক দলের চাপে রিকনসিলিয়েশনের ধারণা চাপা পড়ে যায়। বুধবার শেখ হাসিনা দিল্লিতে প্রেস মিটে সাংবাদিকদের উদ্দেশ্যে যে বক্তব্য দিয়েছেন, সেখানে তিনি রিকনসিলিয়েশন বা জাতীয় ঐক্যের কথা বলেছেন। শেখ হাসিনা দাবি করেছেন, রিকনসিলিয়েশন বা জাতীয় ঐক্য প্রতিষ্ঠা করার দরকার বলেই তিনি ফিরবেন। একই অনুষ্ঠানে আওয়ামী লীগের সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নফেলও তার বক্তব্যে একই ধরনের ইঙ্গিত দিয়েছেন। ঢাকার কূটনৈতিক পাড়ার সূত্রগুলো বলছে, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে শঙ্কার মধ্যে বুধবার দিনে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির অনুষ্ঠানে হট্টগোল এবং সন্ধ্যায় শেখ হাসিনা বক্তব্যের পর কূটনীতিকদের যে অনানুষ্ঠানিক বৈঠক হয়েছে, সে বৈঠকে রিকনসিলিয়েশন নিয়ে অনেকটা সময় ধরে আলোচনা হয়েছে। কমনওয়েলথের পক্ষ থেকে নির্বাচনের আগে বিএনপির সাথে বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা হয়েছিল। এখন এ পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। দেখা হবে আগামী পর্বে।